দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিথ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক যে আলোচিত ইস্যু রয়েছে তার চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা যুক্ত হন বিভিন্ন খাতভিত্তিক আলোচনা এবং খাতভিত্তিক যে সমস্যা সম্ভাবনা সংকটগুলো রয়েছে সেটি উঠে আসবে আলোচনায়। আশা করি আজকেও আমরা আলোচনা করতে চাই। করোনাকালীন এই সময় আমরা জানি যে অর্থনীতি যখন বিপর্যস্ত তখন এই প্রণোদনা নিয়ে কথা হচ্ছে। প্রণোদনার প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি করা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে অন্তত 1 বছর, আবার একই সাথেই নতুন করে প্রণোদনার কথা বলা হচ্ছে। তো প্রণোদনার প্রয়োজনীয়তা কতটুকু? ব্যবসায়ীরা একদিকে সুবিধা নিচ্ছেন, আবার অন্যদিকে ছোট ব্যবসায়ীরা আমরা দেখেছি যে প্রণোদনার যে সুফল সেটি কিন্তু অনেক সময় পান না। এসব বিষয়াদি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে যুক্ত হবেন অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব হুমায়ুন রশিদ, সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স। আর আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব এনামুল হক মোল্লা, পোল্ট্রি খাতের একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তিনি পোল্ট্রি খাত নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। ব্যবস্থাপনা পরিচালক, এনাম হ্যাচারি অ্যান্ড ফিডস লিমিটেড, সদস্য একাধিক প্রতিষ্ঠানের, বাফিটা, অপসা সহ আরও ওয়ার্ল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সদস্য। জনাব এনামুল হক মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন, পুরনো ঢাকার ব্যবসায়ী এবং পরিচালক এবিসিসিআই জনাব হাফেজ হারুন। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আজকে প্রণোদনার বিষয়গুলো নিয়ে, ব্যবসায়িক যে সংকট এই মুহূর্তে দ্বিতীয় ধাক্কার কথা বলা হচ্ছে, সেই সংকটে কিভাবে আসলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারে, এইসব বিষয়াদি নিয়ে আপনাদের পরামর্শ শুনবো। তার আগে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে এই প্রণোদনা সংক্রান্ত। প্রণোদনার দাবি দাওয়া নিয়ে ব্যবসায়ীরা কথা বলেছেন, সেই প্রতিবেদনটি চলুন দেখে আসি। মহামারী করোনা বিপর্যয়ে গেল 8 মাসে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় সব শ্রেণীর ব্যবসায়ীরাই বিপর্যস্ত হয়েছেন। হিসাব বলছে দেশের অন্তত 88% ব্যবসায়ী এই সময়ে ক্ষতিগ্রস্ত। করোনার প্রথম ধাক্কার ক্ষত না সারতেই দ্বিতীয় ধাক্কায় সে ক্ষতির পাল্লা আরও ভারী হচ্ছে। সম্প্রতি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাকের খুচরা বিক্রি কমে যাওয়া সহ নজিরবিহীন দরপতন হয়েছে এই খাতে, যা মোকাবেলায় নতুন করে প্রণোদনা এবং পুরনো প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। আগামী দিনে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার স্বার্থেই আবারও প্রণোদনা প্রয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। এখন যেমন আমাদের দেখা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভ করোনার কারণে যেমন ইউকেতে যেমন অনেক লকডাউন হচ্ছে, ইউরোপের অনেকগুলো দেশ লকডাউনে যাচ্ছে। সরকারের উচিত এখনই বসে একটা পরিকল্পনা নেওয়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, একটা সহজ শর্তে একটা স্টিমুলাস প্রোগ্রাম ডিজাইন করতে লাগবে, সব স্টেক হোল্ডারকে নিয়ে সমন্বয় করে। কবে শিপমেন্ট করবো, কোথা থেকে টাকা আসবে, কিভাবে শ্রমিকদের দিব, এই চিন্তায় আমরা কিন্তু আছি। আমার নতুন ওয়ার্ডার তো নেই, বরঞ্চ যেগুলো আছে সেগুলো কিভাবে যাবে, কবে টাকাটা পাবো। তবে করোনার প্রথম ধাক্কায় লাখ কোটি টাকার প্রণোদনা দেয়া হলেও তার প্রকৃত সুফল পায়নি ক্ষুদ্র উদ্যোক্তারা। সে সময় এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বিতরণ করা হয়েছে মাত্র 8,000 কোটি। সবচেয়ে কম বিতরণ করা হয় এসএমই ও কৃষি খাতে। অথচ অপ্রাতিষ্ঠানিক খাতের বাইরে এই দুটি খাতেই সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান। রিপেমেন্ট পিরিয়ড যেটি বা ফার্স্ট ইনস্টলমেন্টের টাইমটি হয়তো আরো কিছুটা 6 মাস বাড়িয়ে দেওয়ার যেতে পারে, সেটি হয়তো সরকার বিবেচনা করতে পারে। এক ধরনের কিন্তু বৈষম্য রয়েছে ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে। ক্ষুদ্র, মাঝারি খাত, অপ্রাতিষ্ঠানিক খাত, কৃষি খাত, সেবা খাত, এই জায়গাগুলোতে আগামীতে বেশিভাবে নজর দেওয়া দরকার রয়েছে। 2019 সালের শিল্প খাতের জরিপ বলছে অনু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান জিডিপির প্রায় 5%, আর কর্মসংস্থানের 31.5% এই খাতে। তাই এই শিল্পে বিশেষ মনোযোগের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। এই পর্যায়ে আলোচনায় যেতে চাই। প্রণোদনার প্রয়োজন কতটা, এই শিরোনামে আজকে আমরা কথা বলছি। এছাড়াও খাতভিত্তিক যে সমস্যা রয়েছে সেটি আলোচনায় নিশ্চয়ই উঠে আসবে। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখছিলাম যে করোনার যে প্রথম ধাক্কা ব্যবসায়ীরা হয়তো সামলে নিতে পেরেছেন, লাখ কোটি টাকার যে প্রণোদনা দেওয়া হয়েছিল তার মধ্য দিয়ে, সেখানেও প্রণোদনার যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, ব্যবসায়ীরা 1 বছর সময় মেয়াদ বাড়ানোর দাবি করেছেন। এছাড়াও নতুন করে প্রণোদনার কথাও তারা দাবি করছেন। ঢাকা চেম্বার থেকে শুরু করে অন্যান্য চেম্বারের যারা ব্যবসায়ী নেতা রয়েছেন তারা দাবি করছেন, এবং বিজিএমইও কিন্তু তারা নতুন করে প্রণোদনার কথা ভাবার কথা বলেছেন এবং দাবিও করেছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই প্রণোদনার প্রয়োজনীয়তা সত্যিকার অর্থে আসলে কতটুকু এই মুহূর্তে? অনেকেই বলছেন ব্যবসা আবার ঘুরেও দাঁড়াচ্ছে, বা ব্যবসায়ী প্রথম ধাক্কার তুলনায় দ্বিতীয় ধাক্কায় খুব বেশি রপ্তানি অর্ডার আমাদের কমেনি। আপনি যদি দেখেন রপ্তানি খাতে, আমি ধন্যবাদ আপনাকে, রপ্তানি খাতে যদি দেখা যায় তাহলে রপ্তানি কিন্তু সব জায়গাতে বাড়েনি।
আপনার নেটওয়ার্ক প্রোডাক্টসে কিন্তু রপ্তানি বেড়েছে, উল্লেখযোগ্য হারে বেড়েছে, প্রায় 7%-এর উপরে 8%-এর মতন মানে বেড়েছে গত বছরের তুলনায়। কিন্তু ওভেনে আবার 8 থেকে 10% কিন্তু কমে গেছে, কারণ এখন যারা ক্রেতারা সব ঘরে বসে কাজ করছেন, তারা নেটওয়ার্ক প্রোডাক্টসই বেশি ব্যবহার করছেন, ওনারা কিন্তু ওভেন প্রোডাক্টটা ব্যবহার করছেন না বলে ওভেন গার্মেন্টস সেক্টরটা কিন্তু অত্যন্ত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন। ফলে আজকে এই প্রণোদনাটা যে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা রেস্কিউ প্ল্যান, যে রেস্কিউ প্ল্যানটা কিছু কিছু সুবিধাভোগী মানে সেক্টর পেয়েছেন কিংবা সুবিধাভোগী ইন্ডাস্ট্রি পেয়েছে, সবাই কিন্তু ঢালাভাবে পায়নি। আজকে এসএমই পায়নি। জি, আপনার এরা কিন্তু ক্ষতিগ্রস্ত সমান হারে, একজন দোকানদার পায় নাই। আপনার এটা তেলা মাথায় তেল দেওয়ার মতো অনেকটা ব্যবস্থা হয়েছে, এটা কিন্তু আমি সরাসরি ভাবে বলতে চাই। ব্যাংকগুলা এগিয়ে এসছে খুব সীমিত আকারে। আপনার ধরেন যদি 100 কোটি টাকা আপনার ক্রেডিট লাইন থাকে, সেখানে আপনি 30% কিন্তু অ্যাভেল করতে পারবেন। আপনি পারেন নাই 30%, মানে 30 কোটি টাকা আপনি অ্যাভেল করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ ব্যাংকগুলা চাচ্ছে তাকে দিতে যাদের অলরেডি ক্রেডিট লাইনটা এস্টাবলিশড আছে ভালোভাবে, তাদের কোনো ডিফল্ট ক্রেডিট লাইন নাই। আমি তো ডিফল্ট করবোই, কারণ হচ্ছে আমি করোনায় পড়ে গেছি। আমি মার্চ মাসের 25 তারিখের পর থেকে আমরা প্রত্যেকটা শিল্প, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হয়েছে। এখানে কিন্তু সরকারের আমি উল্লেখ করতে চাই যে সরকার ডিড এক্সেলেন্ট জব, অস্বীকার করা যাবে না। সরকার খোলা রেখেছে, অপারেশন রেখেছে, সরকারি কর্মচারীদের বেতন দিয়েছে গার্মেন্টস খাতে। অসুবিধাটা কোথায় হয়েছে? যে বিশেষ করে ব্যাংকগুলো এগিয়ে আসে নাই, বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকগুলো একদমই এগিয়ে আসে নাই। প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো এগিয়ে আসছে, কিন্তু সুবিধাভোগী শিল্প উদ্যোক্তাদের পিছনে তারা ইনভেস্ট করেছে, তারা কিন্তু এসএমই কে প্রায়োরিটাইজ করে নাই। ফলে আমরা কিন্তু আগামীতে এসএমই আরো ক্ষতিগ্রস্ত হবে বলে আমি বিশেষভাবে বিশ্বাস করি। জি, তো জনাব হুমায়ুন রশিদ, আমার প্রশ্নের জায়গাটিও সেই জায়গায়, আমরা রিপোর্টটিতেও দেখছিলাম যে এসএমই খাতে 20,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছিল, প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, সেখানে মাত্র 8,000 কোটি টাকা ছাড় করা হয়েছে। তো এই মুহূর্তে আবার নতুন করে প্রণোদনা আপনি কি মনে করেন যে কতটা প্রয়োজন আসলে? আমরা যদি দেখি ইউরোপ আমেরিকাতে এখন কিন্তু খাদ্যের অভাবও হচ্ছে। আপনার এই দ্বিতীয় ওয়েভে, আমরা জানি না এই দ্বিতীয় ওয়েভে কতখানি এফেক্টেড হবে ইন্টারন্যাশনালি, তবে বাংলাদেশ কিন্তু একটা জাতি হিসাবে অনেকটা রেজিলিয়েন্ট। এই জাতি কিন্তু অনেকভাবে কর্মক্ষম, তারা কাজে যাচ্ছে, তারা কাজ করছে, তাদের আগের তুলনায় অনেক বেশি সচেতনতা বেড়েছে, এটা প্রশংসনীয়। তবে এই সেকেন্ড ওয়েভকে আমাদের কি পর্যায়ে নিয়ে যাবে আমরা কিন্তু জানি না। আমরা বিশ্বাস করি একটা জায়গায় আমাদের খাদ্যের অভাব ওইভাবে নেই, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ ওইভাবে নেই, আমরা আমদানি যথাযথ আছে। আজকে কিন্তু আপনার কন্টেইনারের ভাড়া এবং ওশান গোয়িং ফ্রেট বেড়ে গেছে, যেটার ইম্প্যাক্ট আসবে দ্রব্যমূল্যের দামের উপর, সেটাকে সরকারকে অ্যাড্রেস করতে হবে। আপনার এই সবকিছু মিলায় সেকেন্ড ওয়েভটা আমাদের উপরে আসার আগে সরকার যেভাবে বলছেন যে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, আসলে কিন্তু সচেতন হওয়ার সময় এসছে। আমাদের এখন প্রণোদনাটা সরকারকে দেওয়ার জন্য পলিসি আকারে এখনই সময় একটা পলিসি অ্যাডাপ্টেবিলিটি করতে হবে, একটা অ্যাডাপ্ট করতে হবে। যদি আমরা না করি তাহলে কিন্তু সেকেন্ড ওয়েভ আসলে তখন কিন্তু আমাদের একটা বিরাট অঙ্কের লোক কর্মসংস্থান তারা হারাবেন, এবং তাদের যেসব জায়গায় কাজ করেন কাজকর্ম বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিক চাকাতে আঘাতপ্রাপ্ত হবে, আপনার রপ্তানি কমে যাবে, আমদানি ক্ষতিগ্রস্ত হবে, আমদানির দাম বেড়ে যাবে, অনেকগুলো এফেক্ট আমরা এতে। তার মানে আমাদের সেহেতু জি ব্যাপক একটা প্রস্তুতি প্রয়োজন দীর্ঘমেয়াদী, আবারও নতুন করে আপনি বলতে চাচ্ছেন প্রস্তুতি এবং পলিসি এখনই করতে হবে। জি নিশ্চয়ই জনাব, প্রথম ধাপে আমরা যেটা করেছিলাম সেরকম যাতে না হয়। জি জনাব হুমায়ুন রশিদ, আমরা আবারও আপনার কাছে ফিরবো। তার আগে আমাদের সঙ্গে আরও একজন অতিথি এখন যুক্ত রয়েছেন, জনাব এনামুল হক মোল্লা, পোল্ট্রি খাতের একজন উদ্যোক্তা ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে এই খাতের সঙ্গে কাজ করছেন, ব্যবস্থাপনা পরিচালক এনাম হ্যাচারি অ্যান্ড ফিডস লিমিটেড। আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে আমরা পোল্ট্রি ব্যবসার উপর আসলে কেমন প্রভাব পড়েছে আপনি সেটিও বলবেন, একই সাথে আসলে এই যে নতুন প্রণোদনার কথা বলা হচ্ছে বা বিপর্যস্ত প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে আপনাদের যে খাত রয়েছে তারা আসলে এর সুফল, প্রথম প্রণোদনার সুফল কতটা পেয়েছেন? ধন্যবাদ আপনাকে।
অ্যাকচুয়ালি আমি প্রথমে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের আজকে এই বিজনেস সেক্টরে, আমি দেখেছি, আমি 22 বছর ধরে বিজনেস করি, এই বিজনেস সেক্টরে 22 বছরের ভিতরে বাংলাদেশে কখন 9% ইন্টারেস্ট কতদিন ছিল সেটা আমি জানি না, তবে এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে যে বাংলাদেশে 9% ইন্টারেস্ট সুদে ইন্টারেস্ট বিজনেস করার জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এখন যেটা ভুগছি যে 1 বছর যে করোনাকালীন সময়ে যে আমরা বিজনেসটা করেছি, আমাদের প্রায় 50% উৎপাদন, শুধু আমাদেরই না সব সেক্টরেরই 50% উৎপাদন কমে গেছে। পাশাপাশি এর মধ্যে আরেকটা জিনিস হয়েছে যেটা আমাদের যে প্রোডাক্টগুলো ইনপুট করতে হয়, এই ইনপুটের নামে যেভাবে যেই জিনিসটা দেখছি সরকার অনলি 1% পায় না, আমাদের পোর্টে ব্যাপক ড্যামারেজ গুনছে। এখানে টেস্টের কারণে দেখা গেছে 4 দিন টেস্টের সময় দেওয়া হয়, এখানে আমাদের দেখা গেছে 4 থেকে 12 দিন টেস্টের সময় লেগে যায়। এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো টেস্ট না করলেও চলে, গভর্নমেন্ট রাইট এমবিএম এর কারণে টেস্ট করতেছে, এটা ঠিক আছে, কিন্তু সব প্রোডাক্টের উপরে যে টেস্ট করতে হবে, যেমন লাইমস্টোন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোনোদিনই এটা টেস্ট করার দরকার নাই। নন অ্যান্টিবায়োটিক যে প্রোডাক্টগুলো আছে এগুলা কোনোদিনই টেস্ট করার দরকার নাই, এগুলা টেস্টের কারণে দেখা গেছে যে ড্যামারেজ গুলো খাচ্ছে, এই ড্যামারেজের কারণে আমাদের যে খামারি পর্যায়ে, ডিলার পর্যায়ে যে ভোক্তারা আছে তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এই ড্যামারেজের কারণে আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। পাশাপাশি আমার করোনাকালীন সময়ে যে প্রোডাকশন ছিল 50% কস্ট কমে গেছে, 50% প্রোডাকশন কমে গেছে, কিন্তু আমার প্রোডাকশন কস্টিং কিন্তু বেড়ে গেছে। আবার ইনপুটের ড্যামারেজের কারণে আরো কস্টিং বেড়ে গেছে। এই মুহূর্তে আমাদের ফিডের কস্ট মিনিমাম 5 টাকা থেকে 6 টাকা বাড়ানোর কথা ছিল, কিন্তু আমরা বাড়িয়েছি মাত্র 3 টাকা, তারপরে কিন্তু আমাদের ব্যাপক লস গুনতে হচ্ছে। পাশাপাশি খামারিরাও কিন্তু হতাশ হয়ে গেছে। আজকে ডিমের বাজার 6 টাকা লাল ডিম, যার উৎপাদন খরচ আছে 6.5 টাকা, যেটা বাংলাদেশে এই কৃষি পণ্য বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা এই কৃষিকে যে প্রাধান্য দিছে, আমি দেখেছি যে বিগত দিনে কোন সরকার একটা গাভীর যে কিমডিট ট্যাবলেট সেটা কোনোদিন ফ্রি দেয় নাই, সেটা জননেত্রী শেখ হাসিনা দিয়েছে। পাশাপাশি কৃষকের যে সার বিষ যে ন্যায্য মূল্য দিচ্ছে, অনেক জায়গায় ফ্রিও দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আপনি কি বলবেন যে আপনাদের প্রণোদনার সুফল আপনাদের খাত কতটা পেয়েছে? প্রথমবার যে প্রণোদনা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আপনাদের প্রণোদনা অ্যাকচুয়ালি আমরা ওইভাবে পাই নাই, এই কারণেই পাই নাই, সেটা হলো প্রাইভেট ব্যাংকগুলো এই প্রণোদনাগুলা ঠিক মতো দেয় নাই। সরকারি ব্যাংকগুলো যারা হাই লেভেলের লোক আছে, প্রধানমন্ত্রী অথবা ভালো ভালো মন্ত্রীদের সাথে রিলেশন আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে রিলেশন আছে, তাদেরকে একত্রিত হয়ে তারা একটা মিলামেশা, যাদের শক্তি আছে তারা বের করে নিয়েছে। যারা অ্যাকচুয়ালি মাঝারি ধরনের উদ্যোক্তা বা নিম্ন ধরনের উদ্যোক্তা, তারা কিন্তু এই জিনিসটা সফল, বা এসএমই লাইনে যারা আছে তারা কিন্তু এই সুবিধাটা পায় নাই। যার কারণ যে 20,000 কোটি টাকা প্রধানমন্ত্রী বাজেট ঘোষণা করেছে, মাত্র এখান থেকে 8,000 কোটি টাকা দেওয়া হয়েছে, আর 12,000 কোটি টাকা কিন্তু রয়ে গেছে। এই জিনিসটা দেখলে, আর এই প্রণোদনাটা যে 1 বছর মেয়াদি দেওয়া হয়েছে, 1 বছর মেয়াদি তো এখনো রেখছি রয়ে গেছে, এই প্রণোদনাটা মিনিমাম 3 বছর মেয়াদি দেওয়ার দরকার ছিল। এই দাবি আরো 1 বছর বাড়ানোর দাবি এরই মধ্যে ব্যবসায়ীরাও করছেন, আপনারাও নিশ্চয়ই করছেন, কিন্তু আমাদের এই পর্যায়ে একটা বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, প্রণোদনার ব্যবহার এবং প্রয়োজনীয়তা নিয়ে। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি প্রণোদনার প্রয়োজনীয়তা কতটুকু, এই শিরোনামে, এবং এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি বিরতির আগ পর্যন্ত কথা বলেছেন। এরই মধ্যে আরও একজন অতিথি নতুন করে যুক্ত হয়েছেন, আমরা পরিচয় করে দিতে চাই তার সাথে। হাফেজ হারুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পরিচালক এফবিসিসিআই, একই সাথে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জনাব হাফেজ হারুন, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। আপনার কাছে যেটি জানতে চাইবো, যে আমরা প্রণোদনা নিয়ে কথা বলছিলাম, যে নতুন করে এই যে করোনায় বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা আগের প্রণোদনা প্যাকেজের মেয়াদ 1 বছর বাড়ানোর দাবি করেছেন, একই সঙ্গে নতুন করে প্রণোদনার কথা বলছেন। আপনি তো দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, একই সাথে পরিচালক এফবিসিসিআই, কি মনে করছেন যে আসলে এই সময়ে প্রণোদনার প্রয়োজনীয়তা কতটুকু? ধন্যবাদ। প্রথমে নিউজ 24-কে জানাচ্ছি, প্রণোদনাটা এই মুহূর্তে অবশ্যই সারা দেশের ব্যবসায়ীদের প্রত্যেকের প্রয়োজন। বিশেষ করে আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি,
আমাদের বড় ব্যবসায়ীরা কিন্তু প্রণোদনাটা পেয়েছেন এবং ওনারাও দাবি করছেন প্রণোদনাটা সময় বৃদ্ধি করার জন্য, কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কিন্তু সেইভাবে প্রণোদনাটা পায়নি। এখন এই অবধি আমাদের খুব নগণ্য সংখ্যক ব্যবসায়ীরা পেয়েছেন। আমি শুধু প্রণোদনার মেয়াদ বৃদ্ধির জন্য বলবো না, পাশাপাশি আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা যাতে ব্যাংকগুলো এগিয়ে আসে, সকলে সহযোগিতা করে, তাহলেই কিন্তু এই ব্যবসায়ীদের এই প্রণোদনার সময় বৃদ্ধিটা সার্থক হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই সবাই আসলে ক্ষুদ্রদের কথাই বলছিলেন যে ক্ষুদ্ররা বারবার বঞ্চিত হয়েছেন। তো এক্ষেত্রে নতুন করে প্রণোদনা দেওয়া হলে জবাবদিহিতার জায়গাটা আরো বেশি জোরালো হওয়া প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই, বিশেষ করে আমরা কিন্তু আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির, যেহেতু আমি সহসভাপতি, আমাদের আইএফআইসি ব্যাংক এর সহযোগিতায় আমরা 2000 কোটি টাকা একটা উদ্যোগ নিয়েছি অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, যেটা 50,000 টাকা, এটা জামানতবিহীন 50,000 টাকা তারা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের কিছু ব্যবসায়ী সারা বাংলাদেশে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, দিনাজপুর, জামালপুর কিছু কিছু আমাদের ব্যবসায়ীরা পেয়েছে। এটা বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং আইএফআইসি ব্যাংকের উদ্যোগে এই কাজটি হচ্ছে। আমি মনে করি এটা তো অতি ক্ষুদ্রদের জন্য, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এগিয়ে আসতে হবে, নিশ্চয়ই এই অনুদানের সুযোগটা দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা হুমায়ুন রশিদ আপনার কাছে ফিরতে চাই। সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে এই মুহূর্তে আসলে করোনা আমাদেরকে অবশ্যই বিপর্যস্ত করেছে, আশঙ্কা রয়েছে দ্বিতীয় ধাক্কা নিয়ে। এই দ্বিতীয় ধাক্কায় আসলে ব্যবসায়ী হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে যে ক্ষতির পরিমাণ, অর্থাৎ প্রথম ধাক্কার তুলনায় এই মুহূর্তে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমের পরিসর বা গতি কিছুটা বেড়েছে কিনা? আপনি জানেন যে আমি একজন ব্যবসায়ী বণিক সমিতির সাথে জড়িত, পাশাপাশি আমি নিজে কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে আমাকে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় প্রতিদিন, সেটা হচ্ছে যে ব্যাংকের চাপ কিন্তু শুরু হয়ে গেছে। 1, 2 নম্বর হচ্ছে যে ব্যাংক এবং তার ক্লায়েন্ট রিলেশনের উপরে এই প্রণোদনা প্যাকেজটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু উনি যেটা হাফেজ সাহেব যেটা বললেন যে এটা কিন্তু সীমিত আকারে যারা খুব ভালো রিলেশন ব্যাংকের সাথে মেইনটেইন করেছে তারাই পেয়েছেন, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু পাননি। তারা এই ক্ষতিগ্রস্তরা প্রণোদনা প্যাকেজ পান নাই। এখানে বাংলাদেশ ব্যাংকে ইন্টারফেয়ার করতে হবে, বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকগুলো একবারেই আসেনি এগিয়ে, প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো সীমিত আকারে এসছে। ফলে এই জায়গাটাকে কিন্তু অ্যাড্রেস না করলে এসএমই সেক্টর এবং জব ক্রিয়েট আর হবে না, অনেক লোক কর্মসংস্থান হারাবে। এই জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার এবং সরকারকে কিন্তু এই অর্থনৈতিক চাকা চালিয়ে যাওয়ার জন্য প্রণোদনাটা আরেক এই দ্বিতীয় ধাপ আসার আগেই আমাদের একটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এটা কিন্তু এখনই কিন্তু স্টার্ট আপ করতেই হবে। যদি আমরা শুরু না করি তাহলে কিন্তু এই দ্বিতীয় ধাপে একটা বিশাল আকারে আমরা দেশ এবং অর্থনীতিতে একটা বিশাল আকারে চাপ পড়বে। আর বিশেষ করে যদি দেখেন কর্মসংস্থানের কথা বলছিলেন, কর্মসংস্থান তো আমরা দেখছি যে নতুন করে পুরনো যারা একদিকে জব হারিয়েছেন, অনেকেই শহর থেকে গ্রামে চলে গেছেন, নতুন করে কি কর্মসংস্থান তৈরির কোনো সম্ভাবনা বা কি করণীয় হতে পারে? কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে কি করা যেতে পারে? এটা অনেক বড় প্রশ্ন। এটার জন্য দরকার আমাদের শিক্ষার প্যাটার্ন চেঞ্জ করা। আমি বলবো যুগোপযোগী আগামীতে যে ইন্টারনেট বেসড এডুকেশন আসবে, আমাদেরকে আমাদের যারা স্কুলে পড়েন তাদেরকে ইন্টারনেট বেসড এডুকেশনে আরো বেশি করতে হবে। শিক্ষা কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলে গেছিলেন, শিক্ষা একটা স্তম্ভ যেটা জাতিকে চেঞ্জ করতে পারে। এই শিক্ষার প্যাটার্ন যদি আমরা যুগোপযোগী না করি তাহলে কিন্তু আগামীর ভবিষ্যতে যে কর্ম এবং কর্মসংস্থানের জন্য যে লোকগুলোকে তৈরি করতে হবে সেটা কিন্তু মিসিং লাইন যাবে। ফলে আমাদেরকে শিক্ষার প্যাটার্ন চেঞ্জ করতে হবে এবং এই শিক্ষার প্যাটার্নের জন্য যারা শিক্ষা নীতিতে আছেন, বিশেষ করে সরকারি এবং প্রণোদনার ক্ষেত্রে যেটি বলার, যে অনেকেই বলেন যে এটির অপব্যবহারও হয়ে থাকে যতটা না। আপনারা কি মনে করেন যে বড় ব্যবসায়ী হিসেবে, আপনারা তো বৃহৎ শিল্প গোষ্ঠী? আমি ব্যক্তিগতভাবে ভাবি যে প্রণোদনাটা এখনো পর্যন্ত ঠিক মতো প্রপারলি ডিস্ট্রিবিউট হয় নাই। এটা তেলা মাথায় তেল দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে এটা ইনার লাইনে দেওয়া হয়েছে। ইনার লাইনে না দেওয়া হতো
তাহলে এই ইনার লাইনে যদি না দেওয়া হয়ে নতুন করে ক্রেডিট লাইন তৈরি করা হতো, তাহলে কিন্তু ব্যবসায়ীরা অনেক বেশি ব্যবসা, ডোমেস্টিক মার্কেটে কিন্তু অনেক বেশি সরকার ট্যাক্স পেত, ভ্যাট পেত, এটা একটা অপরচুনিটি এসে যেত। আজকে আপনি দেখেন আমদানি কিন্তু কমে গেছে, রপ্তানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমে গেছে। আমরা কিন্তু আমাদেরকে এখন এই জায়গাগুলোকে আমদানি এবং রপ্তানির জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে আমাদের কাছে, এটাকে কাজে লাগাতে হবে। সরকারকে আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে আসতে হবে, পাবলিক সেক্টর প্রজেক্টকে আরো বেশি প্রায়োরিটাইজ করতে হবে সরকারকে। এই যে শুধু প্রণোদনা না, কর্মসংস্থান, এবং এই প্রণোদনার টাকা দিয়ে আরো বেশি উদ্যোক্তা তৈরি হবে এবং আরো বেশি কর্মসংস্থান। নিশ্চয়ই আমাদের উদ্যোক্তা তৈরির দিকে যেতে হবে, কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এটি সবাই আসলে জোর দিচ্ছেন কর্মসংস্থান তৈরির বিষয়, এটি আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আমরা আপনার কাছে ফিরবো। এনামুল হক মোল্লা, পোল্ট্রি উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক, এনাম হ্যাচারি অ্যান্ড ফিডস লিমিটেড। আপনার কাছে জানতে চাইবো যে আপনি সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে এই মুহূর্তে আসলে এই খাতের কোন চ্যালেঞ্জগুলো, মূল চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছেন? এই সেক্টরে আমিও একটা সংগঠনের সভাপতি। এখানে আমাদের আন্ডারে প্রায় 500-700 খামারি পর্যায়ের লোক আছে, বুঝছেন। এই খামারি পর্যায়ের লোকগুলা, এদের সাথে কথা বলে যেটা বোঝা গেছে যে এসএমইর যে সেক্টরটা, এসএমই সেক্টর মানে প্রান্তিক খামারি পর্যায়ে যদি এসএমই সিস্টেমে প্রণোদনা দেওয়া হয়, পাশাপাশি মাঝারি উদ্যোক্তাদের যদি প্রণোদনা দেওয়া হয়, এটা মিনিমাম 3 বছর বা 2 বছর বা 3 বছর মেয়াদে দেওয়া হয়, তাইলে যেইটুকু ব্যবসা ঘাটতি হয়েছে এটা হয়তো পূরণ করা সম্ভব হবে। এবং আমাদের সেক্টর নিয়ে আমি যেটা বুঝি, আমাদের এখান থেকে প্রোটিন তৈরি হইতেছে বাংলাদেশের, যে প্রোটিন অতি সস্তায় পেতেছে। 1 কেজি গরুর মাংস কিনতে 550 থেকে 600 টাকা লাগে, আর 1 কেজি ব্রয়লার মুরগি কিনতে লাগে 110 টাকা, 90 টাকা থেকে 110 টাকা, যা আমাদের উৎপাদন কষ্ট হয় না। আর 1 কেজি সোনালী মুরগি লাগে ম্যাক্সিমাম 1 কেজি সোনালী মুরগির দাম থাকার দরকার হলো 250 টাকা, কিন্তু 1 কেজি সোনালী মুরগির দাম বর্তমানে 130 টাকা, যা খামারি লস এখন পর্যন্ত খাইতেছে। এইভাবে যদি লস খাইতে থাকে তাহলে এক সময় কিন্তু এই খামারিরা মুখ ফিরিয়ে নিবে, আর তারা এই বিজনেসে কিন্তু অ্যাড হবে না। এই কারণে এই সরকারের এই প্রণোদনা পাইলে এসএমই পর্যায় থেকে নিয়ে মাঝারি লেভেল পর্যন্ত যদি পায়, তাহলে এটা প্রান্তিক পর্যায়ে অবশ্যই পুষবে এবং তারা এটা আরো উদ্যোক্তা আরো বাড়াবে, তৈরি হবে। জি নিশ্চয়ই জনাব এনামুল হক মোল্লা, আমরা পূরণ করে দিচ্ছে। জি অনেক ধন্যবাদ আপনাকে জনাব এনামুল হক মোল্লা। আমরা আরেকটা বিরতি থেকে ফিরে এসে আবারও কথা বলবো আপনার সাথে এই বিষয় নিয়ে। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ই ভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছি প্রণোদনার প্রয়োজনীয়তা কতটুকু, এই শিরোনামে বিভিন্ন খাতের ব্যবসায়ী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সরাসরি প্রশ্নে যেতে চাই, আমাদের সময় স্বল্পতা রয়েছে। জনাব হাফেজ হারুন, পরিচালক বিসিসিআই, আপনি যদি একেবারে সংক্ষেপে আমাদের একটু বলেন, আপনি পুরান ঢাকার একজন ব্যবসায়ী, একই সাথে বিসিসিআই পরিচালক। এই মুহূর্তে আসলে আমাদের যে প্রণোদনা নতুন করে দেওয়ার দাবি করা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, সেটির গুণগত ব্যবহার আসলে কিভাবে করা যেতে পারে? আমার দীর্ঘ বিশ্বাস, আমরা যদি সঠিকভাবে এই মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের যে সেকেন্ড ধাপ নিয়ে, করোনার যে সেকেন্ড ঢেউটা নিয়ে যে সবাই একটা আতঙ্কে রয়েছে, আমরা সেই আতঙ্কটা কাটিয়ে উঠতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই কারণে বিশেষ করে আমাদের ক্ষুদ্র মাঝারি, আমাদের বাংলাদেশে যে দোকান মালিক, দোকান ব্যবসায়ী ভাইরা রয়েছে, তারা কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে অবহেলিত। এদেরকে যদি মূল্যায়ন করা যায়, এই 56 লক্ষ দোকান ব্যবসায়ী, এদের সঙ্গে যুক্ত রয়েছে 96 লক্ষ কর্মচারী। এই পরিবারগুলোকে যদি আমরা সহযোগিতা না করতে পারি, তাহলে দেশটা নতুন উদ্যোক্তা তৈরি হবে না একদিক থেকে, আর এদিক থেকে সব দিক দিয়ে পিছিয়ে যাবে। এরাই কিন্তু, এই দোকান ব্যবসায়ীরাই কিন্তু এই প্যান্ডামিকের সময় সবচেয়ে বেশি এগিয়ে এসছে। আজকে ধরুন না, এই করোনাকালীন সময় আমাদেরকে শেষ করতে হবে জনাব হাফেজ হারুন, আমাদের আসলে সময় স্বল্পতা। আপনার কাছে নিশ্চয়ই বিস্তারিত আরো শুনবো পরবর্তী কোনো একদিন। আমরা যারা এই অবহেলিত ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে সকল ব্যাংকে এগিয়ে আসতে হবে। এবং নিশ্চয়ই আমরা আপনার বক্তব্যটি আমরা বুঝতে পেরেছি। আমরা আরো একজন অতিথি আমাদের সঙ্গে, এনামুল হক মোল্লা, আপনার কাছে যেতে চাই, পোল্ট্রি খাতের ব্যবসায়ী। আপনি একটু বলবেন যে এই যে চ্যালেঞ্জ, করোনার দ্বিতীয় ধাক্কা, এটি থেকে কাটানোর জন্য আমাদের আসলে আগামী দিনে কি করণীয়, সংক্ষেপে যদি বলেন। চ্যালেঞ্জটা হলো এই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের ঢাকা বিভাগের যে ডিজি মহোদয়,
আমি সকলের এই সেক্টরের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি হলো ছোট উদ্যোক্তা এবং ছোট খামারি এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে, এদেরকে সরকার যদি প্রণোদনা থেকে পিছিয়ে যায় বা 1 বছরের মেয়াদ বেঁধে দেয়, তাহলে কিন্তু উৎপাদনশীল কোম্পানি আর প্রোডাকশনের দিকে আইগাইব না। কারণ এই কারণে আইগাইব না, সামনে কি হবে এখনো বলা যাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই বলে যা ইনভেস্ট করছে নেক্সট টাইম আর কোনো ইনভেস্ট করবে না। এইখানে সকলের সহযোগিতা কামনা করছি, পাশাপাশি এই সেক্টরের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। অনেক সংক্ষেপে আপনি অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হুমায়ুন রশিদ আপনার কাছে ফিরতে চাই। একেবারেই সংক্ষেপে যদি বলেন যে আমরা সবাই আসলে করোনার দ্বিতীয় ধাক্কা আতঙ্কে আছি, এটি উত্তরণের জন্য আসলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে কি করণীয় হতে পারে আগামী দিনে? আমাদের প্রণোদনা আবার আমাদের নতুন করে ভাবতে হবে এই কারণে যে আমাদের যে জিডিপি, আমরা যেটা ধারণা করি যে জিডিপি 6-7 বাংলাদেশের জিডিপি হবে। আপনি যদি দক্ষিণ এশিয়ার অর্থনীতি দেখেন, বাংলাদেশ সবচেয়ে এগিয়ে আছে, অনেক ক্রমবিকাশ গুলা ঘটেছে, এ ব্যাপারে কিন্তু অস্বীকার করা যাবে না। যদিও বিশ্ব ব্যাংক কিংবা অন্যান্য সংস্থাগুলা 2-3% ভিতর বেঁধে দিচ্ছে, আমরা যদি এটাকে ঘোরাতে চাই, আমরা যদি এখানে চেঞ্জ আনতে চাই, তাহলে এই প্রণোদনা নতুন আকারে আসতে হবে এবং একটু দীর্ঘমেয়াদী আসতে হবে। তাহলে কিন্তু আমাদের এই যে কর্মসংস্থানগুলো আমরা বাঁচাতে পারবো, এই নতুন উদ্যোক্তা তৈরি হবে। জি, অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাফেজ হারুন এবং এনামুল হক মোল্লা, তিনজনকেই আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিট সংলাপ আজকের মতো শেষ করব। নতুন অতিথির সাথে আগামী দিনে নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।